ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আমার দর্শক বন্ধুদের করা কিছু প্রশ্নের উত্তর দেব। প্রশ্নগুলি খুব সঙ্গত ও গুরুত্বপূর্ণ। অনেকের মনেই হয়তো এরকম প্রশ্ন এসেছে, তবে সকলের আগে আমি একজনের প্রশ্নের উত্তর সবার প্রথমেই দেব, কারণ যিনি আমাকে এই প্রশ্ন করেছেন তার ইউটিউব আইডি দেখে চিনতে না পারলেও প্রশ্নে উল্লেখ করা রিটায়ারমেন্ট ডেট দেখে বুঝতে পারছি তিনি আমার থেকে অনেক গুরুজন। আরও কয়েকজন গুরুজন ব্যক্তি, বিশেষত তারা অবসর নিয়েছেন, তাদেরও প্রশ্নের উত্তর আজকে দেব। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে টেট নিয়ে কয়েকটি আপডেট দেবো, যেখানে পার্লামেন্ট থেকে টেট বাধ্যতামূলক নিয়ে কি বলা হয়েছে তাও বলবো। নর্মাল সেকশনের টিচার যারা 2016-র আগের ব্যবস্থায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টেট করতে হবে কি না সেটাও স্পষ্ট করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি যিনি এই প্রশ্নটি করেছেন। আমি 11/7/2002-তে অনার্স পিজি স্কেলে নর্মাল সেকশনে একটা হাই স্কুলে এটি হিসাবে জয়েন করি, কিন্তু পরে জেনারেল ট্রান্সফারের মাধ্যমে 24/12/2014-তে বাড়ির কাছে অনার্স পিজি স্কেলে নর্মাল সেকশনে একটা আপার প্রাইমারি স্কুলে এটি হিসাবে জয়েন করে কাজ করছি। আমার রিটায়ারমেন্ট 31/7/2033-তে। আমার এই নতুন স্কুলে আরও দুজন আমার থেকে জুনিয়র 5 টিচার আমার পরে জয়েন করে কাজ করছেন। 2026-এ আমাদের এই স্কুলে 44 জন স্টুডেন্ট আছে। আমাদের কেউ সারপ্লাস টিচার হবেন কি? প্রথমেই বলি, আপনার স্কুলের বর্তমান স্ট্যাটাস হচ্ছে স্টুডেন্ট সংখ্যা 44 জন। পিটিআরের যে রেশিওটি এই ট্রান্সফারের ক্ষেত্রে ধরা হচ্ছে তা আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী, যেখানে আপার প্রাইমারি সেকশানে প্রতি 35 জন স্টুডেন্ট পিছু একজন করে টিচার, এবং প্রতিটি সাবজেক্ট গ্রুপে যেহেতু অন্ততপক্ষে একজন করে টিচার দরকার, তাই 105 জন পর্যন্ত স্টুডেন্টের জন্য অন্তত 3 জন শিক্ষকের দরকার। যদিও আমি দেখলাম একটা ডিআই অফিস থেকে যে হিসাব দেওয়া হয়েছে তাতে দেখলাম 140 জন পর্যন্ত স্টুডেন্টের জন্য 4 জন শিক্ষকের হিসাব করেছে। আমি দেখাচ্ছি এই হিসাবটা দেখুন। এই ডেটাশিটটি একটি ডিআই অফিসের, এবং সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে এসেছে, এবং সেখান থেকেই আমি কালেক্ট করে দেখেছি। এবং সেখানে যে হিসাবটি দেওয়া হয়েছে, দেখুন আপনাদের হিসেবটা দেখাচ্ছি। ধরুন একটি স্কুলের ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 4139। তো তার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার কতজন লাগবে না, এটিকে 35 দিয়ে ভাগ করুন, তাহলেই আপনি পেয়ে যাবেন এই সংখ্যাটা 118। এবার দেখুন 363, একই হিসাব 35 দিয়ে ভাগ করুন। আর কিন্তু 62 যখন হচ্ছে তখন কিন্তু এখানে হিসাবটা দেওয়া হচ্ছে 4 জন, যদিও এইচএমের ক্ষেত্রে 0 অপশান দেখাচ্ছে। এখন এইচএমের নিয়মটি কিন্তু 100 জন বা তার বেশি স্টুডেন্ট হয়ে গেলে তখন একজন এইচএমের প্রয়োজন হবে। এটাই আরটি অ্যাক্ট অনুযায়ী নিয়ম। তাহলে আরটি অ্যাক্ট অনুযায়ী নিয়মটা কি একটু জেনে নিই। দেখুন, পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো সেখান থেকে পাবলিশ করা একটি ডকুমেন্ট, সেটি হচ্ছে 25শে নভেম্বর 2011-তে পাবলিশ হয়েছিল, যেটা এখনও এই সাইটে অ্যাভেলেবল, এবং আমি এই সাইট থেকেই এটি নিয়েছি। এবং সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে পিউপিল টিচার রেশিও কত করতে হবে। প্রেসক্রাইব দ্যাট পিউপিল টিচার রেশিও ইন স্কুলস কত করতে হবে, শুড বি মেনটেন্ড। তো ফর ক্লাসেস 1 to 5 একটি হিসেব দেওয়া হয়েছে কি না, 2 টিচার্স ফর আপ টু 60 অ্যাডমিটেড চিলড্রেন, 60 জন পিছু। এখানে পিটিআরে এটা আসলেই ক্লাস 1 to 5 হচ্ছে 30:1। আর তাহলে 3 টিচার্স ফর 61 থেকে 90 পর্যন্ত স্টুডেন্ট, 4 টিচার্স ফর 91 থেকে 120 120 জন পর্যন্ত ছাত্র জন্য 4 টিচার্স, এবং 5 টিচার্স ফর 121 থেকে 200, 1 হেড টিচার আদার দেন 5 টিচার্স ইফ দ্য নাম্বার অফ অ্যাডমিটেড চিলড্রেন এক্সিডস 150। এবারে আসা যাক আপার প্রাইমারির ক্ষেত্রে কি বলা হয়েছে। আপার প্রাইমারির ক্ষেত্রে হিসেবটা হবে সাবজেক্ট গ্রুপ অনুযায়ী, অ্যাটলিস্ট 1 টিচার পার ক্লাস, সো দ্যাট দেয়ার শ্যাল বি অ্যাটলিস্ট 1 টিচার ইচ ফর সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই 3টি গ্রুপ আছে, 3টি গ্রুপের জন্য 3টি গ্রুপের জন্য 3 জন টিচার অ্যাটলিস্ট দরকার।
একজন করে। এবারে এখানে যে ওয়ান টিচার পার ক্লাস বলেছে, আসলে প্রত্যেক ক্লাসের জন্য ইন্ডিভিজুয়াল টিচারের প্রয়োজন নেই। মানে 6, 7, 8 এই হিসাবটা হচ্ছে আপার প্রাইমারির। তাহলে এখানে 6, 7, 8 একটি ক্লাসের জন্যই টিচারের হিসাব করব, কারণ সেই টিচাররাই কিন্তু রোল আউট হবেন। এই হিসেবটাতে এইরকমই যে হিসেবের কথা বলা হয়েছে। এবারে ওয়ান টিচার ফর এভরি 35 চিলড্রেন, তাহলে সেই হিসেব করলে প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী একজন টিচার থাকার পরে এরপরে স্টুডেন্ট সংখ্যা ধরুন 105-এর বেশি হচ্ছে, তখন সেই অনুযায়ী কিন্তু 35:1 এই হিসেবে টিচারদের প্রয়োজন হবে। এখন আপনার স্কুলে মোট কতজন শিক্ষক আছেন জানা নেই, আর কোন সাবজেক্ট গ্রুপে কতজন আছেন তাও জানা নেই। তাহলে আপনি হিসেব করবেন কিভাবে? আপনি প্রথমেই দেখে নেন আপনাদের প্রত্যেকটা গ্রুপের জন্য অন্তত একজন করে শিক্ষক আছেন কি না। অর্থাৎ সায়েন্সের একজন, সোশ্যাল সায়েন্স মানে যেটাকে আমরা আর্টস বলে থাকি, সেই আর্টসের একজন, ল্যাঙ্গুয়েজ যে গ্রুপের থেকে একজন আছেন কি না। এবার 100 জন বা তার বেশি ছাত্র হয়ে গেলেই কিন্তু একজন হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে HY লাগবে, আর পার্ট টাইম ইনস্ট্রাক্টরস ফর আর্ট এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের এটার কথা বলা হয়েছে। এখন আপনার যে 44 জন স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি একই সাবজেক্ট গ্রুপে ধরে নিচ্ছি আমি, যদি 3 জন টিচার থাকেন, তাহলে 2 জন উদ্বৃত্ত হবেন। কে সারপ্লাস হবেন সেটি নির্ণয় করা হবে প্রত্যেকের বয়স দেখে। এখন আপনাদের 3 জনের প্রত্যেকের বয়স দেখা হবে, সব থেকে কম বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত র্যাঙ্কিং করলে যারা প্রথম 3 জন পড়ছেন তারাই কিন্তু সারপ্লাস হবেন। কে আগে জয়েন করেছেন, কে পরে জয়েন করেছেন সেটা ম্যাটার করবে না। এখানে কে কতবার ট্রান্সফার নিয়েছেন সেটাও কিন্তু ম্যাটার করবে না। তাহলে আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসি আইডি দেখে যা বুঝতে পারছি, প্রসেনজিৎ পাল বাবু যে প্রশ্নটি করেছেন, 2014 90 টেট কি ভ্যালিড স্যার? এটি একটি খুব সঙ্গত প্রশ্ন। প্রথমেই বলি, কত নাম্বারের টেট দিয়েছেন সেটি বড় কথা নয়। আপনারা নিশ্চিত একটি সার্টিফিকেট পেয়েছেন, সেখানে টেট পাস করেছেন বলে বলা হয়েছে, আর যিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরেও যদি তারা বলেন আবার টেট দিতে হবে, আমাদের আগের টেট ভুল নেওয়া হয়েছিল, এর থেকে আর বড় লজ্জার কিছু হতে পারে না। তবে পৃথিবীতে তো সবই সম্ভব দেখছি। সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে কি করবে সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমি বলবো আপনাদের হাতে সার্টিফিকেট আছে, কোর্ট কেসের রায় আছে যে আপনাদের চাকরিটা ভ্যালিড। এরপরে আর বেশি চিন্তা করে লাভ নেই। যদি দেওয়ার কথা বলে তাহলে আরও অনেক আইনি জটিলতা আসবে, তাই সরকারি নির্দেশিকা পর্যন্ত অপেক্ষা করুন। এবার আসি শুভেন্দু বিকাশ রয়বাবু কি বলেছেন। দেখুন, এখানে তিনি যেটি বলেছেন, পিএইচ কোটাতে পাওয়া শিক্ষক সারপ্লাস হলে তাকে কি জোর করতে পারে, তার কি করণীয়? দেখুন, মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য ও রিসেন্টলি জারি করা এসওপি অনুযায়ী এই ট্রান্সফারের ক্ষেত্রে কেবলমাত্র পিউপিল টিচার রেশিও দেখা হচ্ছে। কোনো রিজার্ভেশন ক্যাটাগরিকে এখানে কিন্তু ধর্তব্যের মধ্যেই আনা হয়নি। তাহলে এবার প্রশ্ন যেটা আসছে যে জোর করতে পারে কিনা। দেখুন, তো যিনি অন্য স্কুলে যেতে চাইছেন না তিনি যথোপযুক্ত কারণ দেখিয়ে দরখাস্ত করবেন। যদি সত্যিই কোনো ব্যক্তি এমনই অবস্থায় থাকেন যার ক্ষেত্রে দেখা যেতে পারে যে তিনি বর্তমান স্কুল ছেড়ে দূরের কোনো স্কুল যেতে পারবে না, যাওয়াটা তার ক্ষেত্রে অসম্ভব একটা ব্যাপার, তাহলে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটা অবশ্যই ভেবে দেখা উচিত। এটা শুধু পিএইচের ক্ষেত্রেই হবে এমনটাও নয়, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও কিছু কিছু এমন রোগ অসুখ থাকে যার ক্ষেত্রেও এই অসুবিধা হতে পারে। তিনি দূরের স্কুলে যাতায়াত নাও করতে পারেন, তো এটা হতেই পারে। এরপরেও যদি দূরের স্কুলে দেয় তাহলে তো তাদের ক্ষেত্রে কিছু করার থাকে না, কিন্তু একমাত্র পথ সেই আইনি পথ ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না। তো এরপরে আর কিছু বোধহয় বলার নেই। আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি করা উচিত বা কি করা উচিত নয়, কিভাবে এই পরিস্থিতিকে আপনারা আপনাদের মতো করে ট্যাকেল করবেন। এবার আসি, ইনি যেটি বলেছেন যে গ্র্যান্টিনেটদের 20% ডিএ দেবে কিনা।
এই প্রশ্নের উত্তরে আরও একটা কথা জানিয়ে রাখি, আমাদের রাজ্য এনইপি 2020 সমস্ত প্রস্তাবনা মেনে নিয়েছে। এখন এই যে এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের যেমন কিছু দায়িত্ব বাড়বে, তেমনই শিক্ষকদের সম্মান, মর্যাদা ও বেতন কাঠামোর কথা কিন্তু এখানে দৃঢ়ভাবে বলা হয়েছে। এটা নিয়ে পরে কোনো ভিডিওতে বলবো কী কী সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, সব সময় জানবেন সরকারি কর্মচারীরা যে বেতন কাঠামোয় বেতন পাবেন, তার সমমর্যাদার বেতন শিক্ষকরাও পাবেন। এবারে আসি প্রবীর ধরবাবুর প্রশ্নে। যদিও এটা প্রশ্ন নয়, তিনি আমার সুস্থতা কামনা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, তো সে কারণে আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ। এবং এরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন আশা করব। তো গ্র্যান্টিনেটদের খবর সত্যি এখন নেই, তবে কোনো খবর এলে অবশ্যই জানাবো। এবার আসি পার্লামেন্ট থেকে টেট বাধ্যতামূলকের ব্যাপারে কি বলা হয়েছে, কাদের টেট করতে হবে, কাদের করতে হবে না, সেরকম কি বলেছে। এটি পার্লামেন্টের রাজ্যসভাতে আনস্টার্ড কোশ্চেন, যার অ্যান্সার দেওয়া হয়েছিল 22/7/2026, যেখানে একেবারে স্পষ্ট ভাষায় টেটের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। মাননীয় সাংসদ ডক্টর লক্ষ্মীকান্ত বাজপেয়ীর করা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো প্রশ্নটা একটু আগে দেখে নিই কী প্রশ্ন করা হয়েছিল। whether there is urgent need of central teacher eligibility test CTET for secondary and university teachers, as relying solely on degrees for such teachers implies that teaching quality and specialized pedagogy matter less as students grow older, despite the fact that teaching adolescents requires a deep understanding of complex adolescent psychology, career counseling, emotional mentoring and advanced classroom management. Whether government proposed to introduce CTET or similar exam for secondary and university teachers, as simply holding a higher degree proves subject knowledge but does not evaluate that a teacher possesses the actual aptitude to teach or handle the behavioral challenges of older teenagers. তো সোজা কথায় সিটেটের আর্জেন্ট নিড আছে কি না, আর সিটেটের মতো কোনো সিমিলার এক্সাম ফর সেকেন্ডারি অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স তার ইন্ট্রোডিউস করার কথা গভর্নমেন্ট ভাবছে কি না বা কোনো প্রস্তাবনা রাখছে কি না। একেবারে সলিড কোশ্চেন এবং তার উত্তর কি দেওয়া হয়েছে দেখে নিন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি নোটিফাইড এই কোয়ালিফিকেশান, সেটা তো আপনারা জানেন। আমরা একেবারে মূল জায়গায় যাব, যে তারা নোটিফিকেশান করেছিল ক্লাস 1 থেকে 8, ভাইড নোটিফিকেশান ডেটেড 23/8/2010। তাহলে এনসিটি নোটিফিকেশান করেছে কিন্তু ক্লাস 1 থেকে 8 পর্যন্ত টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড দিয়ে তারা নোটিফিকেশান করেছিল 23/8/2010। এবারে তারপরেই বলা হয়েছে ওয়ান অফ দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশানস prescribed therein is that a person seeking appointment as a teacher for classes 1 to 8, দেখুন এ পারসন সিকিং অ্যাপয়েন্টমেন্ট, একজন পারসন যিনি অ্যাপয়েন্টমেন্ট খুঁজছেন অ্যাজ এ টিচার ফর ক্লাস 1 to 8 shall qualify the teacher eligibility test TET to be conducted by the appropriate government in accordance with the NCT guidelines 2011। তাহলে এই ক্লাস 1 থেকে 8 এবং এখানে আরও একটা কথা বলা হলো, যেখানে কোর্টে সুপ্রিম কোর্টে কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছিল যে এনি পারসন এবং অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যারা অলরেডি জয়েন করেছেন তাদের ক্ষেত্রেও টেটটা বাধ্যতামূলক কিনা। যদিও এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু স্পষ্ট করেছে যে পারসন সিকিং অ্যাপয়েন্টমেন্ট, যিনি অ্যাপয়েন্টমেন্ট খুঁজছেন। এবার স্পষ্ট করে বলা হলো, দেখুন এইখানে পরের প্যারাগ্রাফে, দ্য রিকোয়ারমেন্ট অফ টেট ইজ অ্যাপ্লিকেবল টু টিচার্স ফর ক্লাসেস 1 to 8, টিচার এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশানস ফর টিচার্স বিয়ন্ড দি স্টেজ। তাহলে 1 থেকে 8 পর্যন্ত সকলের জন্য টিচার্সদের
টেটের দরকার রয়েছে, কিন্তু টিচার এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশনস ফর টিচার্স বিয়ন্ড দিস স্টেজ আর গভর্নড বাই দ্য রেসপেক্টিভ স্ট্যাচুটরি প্রভিশনস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লিকেবল টু সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন। হায়ার সেকেন্ডারি নয়, হায়ার এডুকেশন মিন্স একেবারে কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। তো সেই যে স্ট্যাচুটরি প্রভিশনস, দেখুন 16 সালের আগে যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টেড হয়েছেন তারা কিন্তু রেসপেক্টিভ স্ট্যাচুটরি বডি, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে ছিল স্ট্যাচুটরি বডি, তাদের রুলস এবং রেগুলেশনস মেনেই কিন্তু তারা অ্যাপয়েন্টেড হয়েছেন এবং সবগুলোই ছিল সেকেন্ডারি এডুকেশন। এবারে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো বলার জায়গা থাকছে না। প্রাইমারি ক্লাস 1 to 5 সেখানে কিন্তু টেটটা অ্যাপ্লিকেবল, কিন্তু তার বাইরে যারা সেকেন্ডারি স্কুলে জয়েন করেছেন এবং যে বেতন কাঠামোয় জয়েন করেছেন সেখানে রেসপেক্টিভ স্ট্যাচুটরি বডি তার রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো আপ করিয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন। ফলে সেখানে কিন্তু এই টিচার এলিজিবিলিটি যেটা টেটের প্রশ্ন সেটা কিন্তু ভ্যালিড থাকছে না, মানে টেটের প্রয়োজন হচ্ছে না। এর বাইরে স্ট্যাচুটরি বডি কিন্তু ডিসাইড করেছে, তাদের সমস্ত নিয়মকানুন কিন্তু তারা ফলো আপ করেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এরপরে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি সব হায়ার এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে, এবং সেখানে আপনারা জানেন একটি নির্দিষ্ট পরীক্ষা আছে, নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটি পাস করতে হয় তারপরে অ্যাপয়েন্টমেন্ট হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।